সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেল মায়ার। আজকে মেডিকেলে একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে, কাজেই দেরি করার সুযোগ নেই। তড়িঘড়ি করে উঠে কোনো মতে রেডি হয়ে নিল সে। চুলটা দ্রুত বেঁধে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ডাইনিং রুমে এসে উপস্থিত হলো। নাস্তা খাওয়ার মতো সময় নেই এখন। এক নিঃশ্বাসে এক গ্লাস জুস খেয়ে দরজা খুলে বাসা থেকে বেরিয়ে গেল মায়া। হন্তদন্ত হয়ে বাসার পার্কিং জোনে এসে দাঁড়াতেই কপালে ভাঁজ পড়ে গেল। আশেপাশে তাকিয়েও ড্রাইভার এলেক্সের কোনো দেখা পাওয়া গেল না। মায়া ব্যাগ থেকে দ্রুত ফোন বের করে এলেক্সকে কল করলো, কিন্তু অপর প্রান্ত থেকে রিসিভ হলো না। বিরক্তিতে ঠোঁট কামড়ে ধরলো মায়া। কোন ঝামেলায় পড়লো সে? এদিকে ক্যাব বুক করলেও এখন যেতে যেতে আরো দেরি হয়ে যাবে। গাড়িতে উঠে বসো, আমি তোমাকে মেডিকেলে নিয়ে যাব। আকস্মিক অপ্রত্যাশিত কণ্ঠে চমকে উঠলো মায়া। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো প্যান্টের পকেটে এক হাত গুজে দাঁড়িয়ে আছে মেহেব। পরনে ফরমাল হোয়াইট শার্ট ও স্কাই ব্লু ডেনিম, পায়ে চকচকে সাদা স্নিকার্স, সিল্কি চুলগুলো জেল দিয়ে পারফেক্টলি সেট করা। শার্টের আস্তিন কোনোই অব্দি কোটানো বিধায় রিস্টের শিরা স্পষ্ট। বাম কবজিতে আটকানো ব্ল্যাক কালারের বড় ডায়ালের রিস্ট ওয়াচ। একদম ক্যাজুয়াল লুক, তবুও মায়ের মনে হলো ওর চোখ দুটো ঝলসে যাওয়ার উপক্রম। হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে গেছে। মায়া চোখ সরিয়ে নিয়ে ব্যাগের স্ট্র্যাপটা শক্ত করে চেপে ধরে কষ্টে সৃষ্টে বলল, লাগবে না, আমি চলে যেতে পারবো। মেহেব সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করলো না। ও কয়েক কদম এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দিয়ে শান্ত কণ্ঠে শুধালো, জানি তুমি যেতে পারবে, তবুও তুমি আমার সঙ্গেই যাবে। যদি ভালোভাবে না আসো তাহলে কোলে তুলে নিয়ে যাব। অনলি 2 মিনিটস সময় দিলাম, ভেবে দেখো কি করবে। মায়ার চোখ দুটো কপালে ওঠার উপক্রম। মেহেব এক মুহূর্ত দাঁড়ালো না। গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। এদিকে মায়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। বলার মতো কথাই খুঁজে পেল না সে। ওর বিস্ময়ের রেশ ছিন্ন হবার পূর্বেই গাড়ির ভেতর থেকে ফের ধ্বনিত হলো মেহেবের কণ্ঠস্বর, বুঝতে পেরেছি, আমার কোলে উঠতে চাইছো? বললেই তো হতো, অযথা সময় নষ্ট করার কি দরকার। মেহেবকে ড্রাইভিং সিটের দরজা খুলতে দেখে মায়া এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে গাড়িতে উঠে বসলো। এই লোককে দিয়ে কোনো বিশ্বাস নেই, যদি সত্যি সত্যিই ওকে কোলে তুলে নেয়। মেহেব অধর কামড়ে মুচকি হেসে দরজা লক করে গাড়ি স্টার্ট দিল। গাড়িটা ধীরে ধীরে এগোতে শুরু করলো ম্যাপেল পাতায় ছাওয়া রাস্তা ধরে। গাড়ির ভেতরে পিনপিনে নিস্তব্ধতা, কারো মুখে কোনো রা নেই। মেহেব এক কোণে ড্রাইভ করছে আর মায়া জানালার বাইরে তাকিয়ে আছে অন্যমনস্ক ভাবে। কিছুক্ষণ পর মায়া খেয়াল করলো গাড়িটা মেডিকেলের দিকে না গিয়ে অন্যদিকে মোড় নিয়েছে। সঙ্গে সঙ্গে কপালে ভাঁজ পড়ে গেল মায়ার। ও ভ্রু কুঁচকে মেহেবের দিকে তাকালো। এটা তো মেডিকেলের রোড না, আপনি কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে বিয়ে করতে? মেহেবের তৎক্ষণাৎ ছুড়ে দেওয়া বাক্যে মায়া হতবাক হয়ে গেল। বার কয়েক চোখের পলক ঝাপটিয়ে অস্পষ্ট স্বরে বলল, কি বললেন? মায়ের অগোচরে মেহেব ঠোঁট টিপে হাসলো। তুমি আর তো এমনিতে আমাকে বিয়ে করবে না, তাই ভাবলাম কাজী অফিসে গিয়ে সরাসরি বিয়েটা সেরে ফেলি। মায়া পুরোপুরি বাকরুদ্ধ ও অবিশ্বাস্য চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আচমকা চেঁচিয়ে উঠল, মাথা ঠিক আছে আপনার? কি সব উল্টোপাল্টা বলছেন? কোথায় উল্টোপাল্টা বলছি? এত সিরিয়াস কথাকে তুমি উল্টোপাল্টা বলছো? দিস ইজ নট ফেয়ার মায়া, একদম বাজে কথা বলবেন না। গাড়ি ঘোরান, এখনই ঘোরান, আমি মেডিকেলে যাব। মেহেব মায়ার কথায় কোনো কেয়ার করলো না। ও নিজের মতো করে ড্রাইভ করতে লাগলো। মেহেবের এহেন নির্লিপ্ত আচরণ দেখে রাগটা মাথা চারা দিয়ে উঠলো মায়ার। কি হলো, গাড়ি ঘোরাচ্ছেন না কেন? কি চান আপনি? তোমাকে। মেহেবের সোজা সাপটা জবাবে মায়া এক মুহূর্তের জন্য হতবিহ্বল হয়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে কাটকাট কণ্ঠে শুধালো, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। মেহেব আস্তে ধীরে ব্রেক করে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করালো। পর মুহূর্তে স্টিয়ারিং ছেড়ে পূর্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকালো। বাড়াবাড়ি করে যদি তোমাকে পাওয়া যায় তাতে ক্ষতি কি? মায়া থমকানো দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেব সুদর্শন মুখশ্রীর পানে। এই মুহূর্তে কি বলা উচিত বুঝতে পারল না সে। মেহেব হাত বাড়িয়ে মায়ার হাতটা নিজের মুঠোয় নিল। আকস্মিক এহেন অপ্রত্যাশিত স্পর্শে কেঁপে উঠল মায়া। ক্ষীণ লজ্জার সঙ্গে একরাশ অপ্রস্তুত বিস্ময়ে এসে ধরা দিল ওর চোখে মুখে। 5টা বছর কেটে গেছে, অথচ এখনো তোমাকে ভুলতে পারিনি। কেন বলো তো, কেন এত জ্বালাচ্ছ? আমাকে বলতে পারবে? জানি তুমি আমাকে ভালোবাসো না, আমাকেও চাও না, তারপরেও কি আমার উপরে একটু দয়া করে আমার সাথে থাকা যায় না? শুনেছি কাঠগড়ায় দাঁড়ানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও শেষ একটা ইচ্ছে পূরণের সুযোগ দেওয়া হয়, অথচ আমাকে তুমি একটা সুযোগও দিতে পারলে না। আচ্ছা, আমি কি এতটাই খারাপ, নাকি তোমার অযোগ্য? যদি খারাপ হই বলো, নিজেকে শুধরে নেব। আমি যদি অযোগ্য হই এটাও বলো, নিজেকে তোমার যোগ্য করে গড়ে তুলবো। এহেন কথার জবাবে প্রত্যুত্তর করার ভাষা খুঁজে পেল না মায়া।
ও কেবল অনুভব করলো চোখের কোণে জমে ওঠা কয়েক ফোঁটা জলের অস্তিত্ব গাল বেয়ে নেমে আসতে চাইছে। মায়া দ্রুত মুখ ঘুরিয়ে নিয়ে নিজেকে সংবরণ করার চেষ্টা করে শুধালো, আপনার মা আমাকে কখনো নিজের পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেবে না। আপনি ওনার একমাত্র সন্তান, আপনাকে নিয়ে ওনার অনেক আশা, অনেক স্বপ্ন আছে। সেই জায়গায় আপনি আমাকে, সবটা আমি সামলে নেব মায়া, তুমি শুধু আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি খুব সফট হার্টেড মায়া, যতদিন লাগে আমি অপেক্ষা করতে পারবো, কিন্তু তোমাকে হারানোর যন্ত্রণা আমার সহ্য ক্ষমতার বাইরে। মায়া নিজের কথা সম্পূর্ণ করার পূর্বে উপরোক্ত বাক্যগুলো নির্দ্বিধায় ছুড়ে দিল মেহেব। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে জিভ তারা নিজের অধৈর্যরা আলতো করে ভিজিয়ে নিয়ে আস্তে ধীরে শুধালো, আপনি ভাইয়া আর আপুর সাথে কথা বলুন। মেহেব বুঝতে পারলো না মায়ার কথার মর্মার্থ। ও ভ্রুকুচকে শুধালো, কি বলবো? মায়া অবিন্যস্ত দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে লাজুক কণ্ঠে ফের শুধালো, বিয়ের বিষয়ে আগে ওদের সাথে কথা বলুন। মেহেব বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে অবিশ্বাস্য কণ্ঠে শুধালো, সত্যি? তুমি সত্যি বলছো? মেহেব অতিরিক্ত উচ্ছ্বাসে নিজের উপর প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। ও তৎক্ষণাৎ নিজের হাতের মুঠোয় ধরে রাখা মায়ার হাতটাই আলতো করে পরপর কয়েকটা চুমু খেলো। থ্যাংক ইউ সো মাচ মায়া, তুমি জানো না তুমি আমায় 25 বছর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মায়া লজ্জায় চোখ নামিয়ে রাখলো, ঠোঁট টিপে মৃদু লাজুক হাসিটা কোনো রকমে আড়াল করে বলল, ঠিক আছে এখন গাড়ি ঘোরান, আমাকে মেডিকেলে যেতে হবে, প্রেজেন্টেশন আছে। জি ম্যাডাম, এখনই ঘোরাচ্ছি। মেহেব এক হাতে মায়ার হাতটা আঁকড়ে ধরে রেখে অন্য হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে নিল। গাড়িটা নিরবচ্ছিন্ন গতিতে ছুটে চলল মেডিকেলের উদ্দেশ্যে। রাত প্রায় 9টা ছুঁই। জাওয়াদের ডুপ্লেক্স বাড়ির হাই সিকিউরিটি গেট পেরিয়ে একে একে বেরিয়ে এলো দুটো গাড়ি। প্রথম গাড়িতে রয়েছে মায়া আর মেহেব, আর পেছনের গাড়িতে জাওয়াদ, মধু ও মেহেরান। জাওয়াদ নিজেই ড্রাইভ করছে আর পাশের সিটে মধু বসে আছে। গাড়ির ব্যাক সিটে আরাম করে হেলান দিয়ে ট্যাবে গেম খেলছে মেহেরান। জাওয়াদ ড্রাইভ করার পাশাপাশি মাঝে মধ্যে রিয়ার ভিউ মিররে চোখ রেখে ছেলের গতিবিধি পর্যবেক্ষণ করছে। ছেলের তার সম্পূর্ণরূপে গেমে ডুবে আছে। আশেপাশে কি হচ্ছে সেদিকে তার একদম খেয়াল নেই। তাছাড়া একটা বিষয়ও বেশ ভালোভাবেই লক্ষ্য করছে, ইদানিং ছেলেটা তার সময় পেলেই ফোন ট্যাব নিয়ে বসে যায়। কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেল জাওয়াদের। এই বয়সে যদি এমন হয় সামনে কি হবে? চোখের সমস্যা হলে পরিবর্তিত পাইলট হবে কিভাবে? সে জাওয়াদ স্টিয়ারিং ঘুরিয়ে ছেলেকে ডাকলো, জাফরান। ছেলেটা স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলল, ইয়েস বাবা ইয়েস। এই যে আমরা সবাই ঘুরতে যাচ্ছি, কেমন লাগছে তোমার? বোরিং। ছেলের সোজাসাপটা জবাবে মধু অবাক হলেও জাওয়াদ হতাশ হলো। ছেলে যে এমন কিছু একটা বলবে এটা আগেই ধারণা করছিল সে। তবুও জাওয়াদ শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কেন পাপা, তোমার কি ঘুরতে যেতে ভালো লাগে না? মেহেরান ঠোঁট উল্টে বলল, না আমার কোথাও যেতে ভালো লাগে না পাপা, আমার গেম খেলতেই বেশি ভালো লাগে। তাহলে তুমি এলে কেন? আমি তো আসতে চাইনি পাপা, বাড়িতে বসে গেম খেলছিলাম। এলিনা আন্টি আমার জন্য চিজ পাস্তা বানিয়েছিল, তুমি জানো ওটা খেতে খেতে আমি গেম খেলছিলাম, কিন্তু মাম্মা জোর করে আমাকে নিয়ে এসেছে। জাওয়াদ মনোযোগ দিয়ে শুনলো ছেলের অভিযোগ। কয়েক মুহূর্ত চুপ থেকে ও সময় নিয়ে কিছু একটা ভেবে বলল, তুমি গেম খেলবে সেটা ভালো কথা, কিন্তু সবকিছুর একটা ব্যালেন্স থাকা দরকার। পড়াশোনা, শরীরের যত্ন, এই সবও গুরুত্বপূর্ণ। তুমি তো বলেছিলে তুমি বড় হয়ে জেট প্লেন ফ্লাইট করবে। এভাবে একটানে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের সমস্যা হবে, তখন তুমি কিভাবে প্লেন চালাবে? ওটা আগের কথা, কিন্তু এখন আমার গেম ভালো লাগে। আমি বড় হয়ে গেমার হতে চাই। আমি সারাদিন গেম খেলবো, ইউটিউবে ভিডিও আপলোড করব, সবাই আমাকে চিনবে। আমি নিজের গেমিং সেটআপ বানাবো, বড় স্ক্রিন, কালারফুল লাইট সব থাকবে। যাওয়ার দীর্ঘশ্বাস ফেলে ছেলেকে বোঝানোর জন্য উদ্যত হলো, তখনই ফোনটা ভাইব্রেট করে উঠলো তার। এক হাতে স্টিয়ারিং আঁকড়ে ধরে অন্য হাতে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে আনলো সে। স্ক্রিনে চোখ রাখতেই দেখলো মেহেবের কল। ফোনটা রিসিভ করা মাত্রই অপর প্রান্ত থেকে ধ্বনিত হলো মেহেবের কণ্ঠস্বর, তুমি কোথায় ভাইয়া? আমরা তো অনেক আগে পৌঁছে গেছি। জাওয়াদ সামনের রাস্তায় এক পলক তাকিয়ে গাড়ির স্পিড সামলে নিয়ে বলল, এই তো কাছাকাছি, 10 মিনিট লাগবে। ওকে, উই আর ওয়েটিং ফর ইউ, কাম কুইকলি। কল কেটে যেতেই ফোনটা আবার পকেটে রেখে দিল জাওয়াদ। মধু কৌতূহলী দৃষ্টিতে জাওয়াদের দিকে তাকিয়ে শুধালো, ওরা কি পৌঁছে গেছে? মধু কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তুমি কি ভাবলে? কোন বিষয়ে? মায়া আর মেহেবের বিয়ের ব্যাপারে। মায়া যদি রাজি থাকে আমার কোনো সমস্যা নেই, বাট কথা হলো তুমি কি চাও? আমি আবার কি চাইবো? মায়া রাজি থাকলে আমারও কোনো সমস্যা নেই। মেহেব ভালো ছেলে, ভালো জব করে, আচার ব্যবহারও খুব ভালো, নম্র। আমার মনে হয় মায়া ওর সঙ্গে ভালোই থাকবে। জাওয়াদ জবাব দিল না, কেবল প্রত্যুত্তরে স্মিত হাসলো। একটা ভাবনা ওকে ভেতর থেকে খোঁচাচ্ছে। আজমির যদি মায়াকে পুত্রবধূ হিসেবে মেনে না নিয়ে কোনো ঝামেলা করে, যদিও মেহেবকে বারবার আশ্বস্ত করেছে সে সবটা হ্যান্ডেল করবে, তবুও টেনশন একটা থেকেই যায়। প্রায় 15 মিনিট পর গাড়িটা এসে ধীরে থামলো একটা সুন্দর আলো ঝলমলে একটা নিরিবিলি রিসোর্টের সামনে। গাড়ি থেকে নেমে যাওয়ার চারপাশে চোখ বুলিয়ে নিতেই দেখলো কিছুটা দূরে মেহেবের গাড়িটা দাঁড়িয়ে আছে। মধুও গাড়ি থেকে নেমে আশপাশটা দেখতে লাগলো। জাওয়াদ এগিয়ে গিয়ে গাড়ির ব্যাক সিট থেকে মেহেরানকে কোলে তুলে নিল।
এলো। ছেলেটা এক হাতে জাওয়াদের গলা জড়িয়ে ধরে অন্য হাতে ট্যাব আঁকড়ে ধরে রেখেছে। মধু এগিয়ে এসে জাওয়াদের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল রেখে রিসোর্টের দিকে এগোলো। কিছুটা এগিয়ে যেতেই জাওয়াদের চোখ পড়ল সামনের বিশাল একটা ওপেন লাউঞ্জের দিকে। টিউলিপ ফুলে ঘেরা বাগানের এক কোণে রাখা নান্দনিক কাঠের বেঞ্চে কিছুটা দূরত্ব রেখে পাশাপাশি বসে আছে মায়া আর মেহেব। জাওয়াদ চোখ সরিয়ে মধু ও মেহেরানের দিকে চুপচাপ রিসোর্টের ভিতরে চলে গেল। রিসেপশনের আনুষ্ঠানিকতা শেষে জাওয়াদরা উঠে গেল তাদের বুক করা লাক্সারিয়াস রুমে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল দৃষ্টিনন্দন সাদা সোনালী টোনের ইন্টেরিয়ার, নরম লাইটিং, বড় কাচের জানালা আর পাশে পরিপাটি করে সাজানো কিং সাইজ বেড। মধু দেরি না করে হাতের ব্যাগটা একপাশে রেখে দ্রুত ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ও বের হতেই জাওয়াদ মেহেরানকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, চলো পাপা, আগে ফ্রেশ হয়ে নিই। ছেলেটা অনিচ্ছা সত্ত্বেও ট্যাবটা বেডে রেখে জাওয়াদের সাথে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়ে জাওয়াদ নিজেও ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। টাওয়াল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে রুমে ঢুকতেই ওর চোখ আটকালো বিছানার দিকে। ছেলে তার আবার বেডে বসে ট্যাব হাতে গেমে ডুবে আছে। জাওয়াদ রুদ্ধশ্বাস ফেলে চোখ সরিয়ে মধুর দিকে তাকালো। মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে খোপা করা চুলে জয়ফুলের গাজরা আটকাচ্ছে। পরনে লাল রঙের একটা চমকালো জামদানি শাড়ি। জাওয়াদ এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে আলতো করে গাজরাটা সুন্দরভাবে খোপার সাথে আটকে দিল। মধু মৃদু হেসে ঠোঁটে লিপ বাম লাগাতে লাগাতে জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন এসেছি? আজকের কোনো কিছুই আমি অ্যারেঞ্জ করিনি, সবটা মেহেব করেছে। মধু অবাক হয়ে গেল। মেহেব? কিন্তু কেন? জাওয়াদ তৎক্ষণাৎ কোনো জবাব দিল না। ও পেছন থেকে মধুকে জড়িয়ে ধরে উন্মুক্ত গ্রীবাদেশে পরপর কয়েকটা নরম চুমু খেয়ে শুধালো, একটু পরেই দেখতে পাবে। মধু লজ্জায় মৃদু ধাক্কা দিয়ে জাওয়াদকে নিজের থেকে সরিয়ে দিল। ছেলে যে এখানে আছে সেটা কি ভুলে গেছো নাকি? তোমার ছেলে এখন গেমে ব্যস্ত, এদিকে তার কোনো নজর নেই। মধু কিছু বলতে উদ্যত হলো, তখনই বিছানার উপরে রাখা জাওয়াদের ফোন ভাইব্রেট করে উঠল। জাওয়াদ এগিয়ে গিয়ে বেডের উপর থেকে ফোনটা তুলে নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখলো মেহেবের কল। ও তৎক্ষণাৎ কলটা কেটে দিয়ে মধুর উদ্দেশ্যে বলল, চলো, আমাদের এখন বের হতে হবে। এখন আবার কোথায় যাব? বললাম তো, গেলেই দেখতে পাবে। বাক্যটা মধুর উদ্দেশ্যে ছুড়ে দিয়ে জাওয়াদ মেহেরানকে কোলে তুলে নিল। চলো পাপা, আমাদের এক জায়গায় যেতে হবে। মেহেরান দুহাতে জাওয়াদের গলা আঁকড়ে ধরে বলল, কোথায় যাব পাপা? জাওয়াদ ছেলের ঘন চুলের মাঝে আঙ্গুল চালিয়ে গালে একটা চুমু খেয়ে বলল, চাচ্চুর কাছে পাপা। তিনজন রুম থেকে বের হয়ে রিসোর্টের বাইরে এলো। তারপর বাঁদিকের সরু বাঁকানো কালো রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পর সামনে দেখা গেল একটা বড় দিঘি। দিঘির চারপাশে অসংখ্য টিউলিপ ফুল ফুটে আছে। আরো একটু এগোতেই চোখে পড়লো একটা ছোট কাচের টেবিল। টেবিলের ওপর সাজানো লাল রিবনে মোড়ানো কয়েকটা গিফট বক্স আর মাঝখানে একটা সুন্দর রাউন্ড শেপের কেক। আশেপাশে কেউ নেই। মধু বিস্মিত হয়ে বলল, এসব কি? আর একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। মধু কিছু বলতে উদ্যত হলো, তৎক্ষণাৎ ওর দৃষ্টি গিয়ে আটকালো কিছু দূরে অবস্থানরত মায়া ও মেহেবের দিকে। মায়ার হাত ধরে মেহেবকে এদিকেই নিয়ে আসছে। মায়ার চোখ দুটো কালো ভেলভেট কাপড়ে বাঁধা। মধু দূর থেকেও স্পষ্ট শুনতে পেল মায়া বারবার বলে চলেছে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে এভাবে? মেহেব কোনরূপ প্রত্যুত্তর না করে মায়াকে নিয়ে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই ওরা টেবিলের সামনে এসে দাঁড়ালো। মেহেব আলতো করে মায়ার চোখের বাঁধন খুলে দিল। মায়া পিটপিট করে চারপাশে তাকাতেই বিস্ময়ে কয়েক মুহূর্তের জন্য থমকালো। ওর বিস্ময়ের রেশ চূড়ান্ত করে দিয়ে মেহেব তৎক্ষণাৎ ওর সামনে হাঁটু গেড়ে বসলো। পরক্ষণেই পকেট থেকে একটা ছোট বক্স বের করে সেটার ভেতর থেকে রিংটা তুলে নিয়ে মায়ার দিকে বাড়িয়ে দিয়ে শুধালো, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা অবিচ্ছেদ্য অংশ, যাকে আমি সারা জীবন আঁকড়ে ধরে রাখতে চাই, যে কোনো পরিস্থিতির মাঝেও। সো উইল ইউ ম্যারি মি মিস মায়া রেহমান? মায়া হতভম্ব হয়ে গেল। সবার উপস্থিতিতে লজ্জায় গাল দুটো কাশ্মীরি আপেলের ন্যায় রক্তিম হয়ে উঠল। ও আর চোখে একবার তাকিয়ে দেখলো মধু আর জাওয়াদ ওদের দিকেই তাকিয়ে আছে। মায়া কিছুক্ষণ পর আড়ষ্ট ভঙ্গিতে কোনো রকম নিজের কাপা হাতটা বাড়িয়ে দিল মেহেবের দিকে। মেহেব হাসলো। পরক্ষণেই মায়ার হাতটা ধরে আলতো করে রিংটা পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। জাওয়াদ ফোঁস করে একটা শ্বাস ফেলে এগিয়ে এসে প্যান্টের পকেট থেকে একটা ভাঁজ করা পেপার বের করে কাছে টেবিলের উপর রাখলো। তারপর মায়ার দিকে তাকিয়ে বলল, এখানে একটা সাইন করে দাও। মায়া বিনা বাক্যে পাশ থেকে কলমটা তুলে নিয়ে সাইন করতে উদ্যত হলো। তখনই মেহেব হাত বাড়িয়ে মায়ার কবজি চেপে ধরে শুধালো, তুমি জানতে চাইবে না এটা কিসের পেপার? মায়া প্রশ্নাত্মক দৃষ্টিতে মেহেবের দিকে তাকালো। মেহেব এক মুহূর্ত থেমে একটা লম্বা শ্বাস টেনে আস্তে ধীরে বলল, এটা আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার। মায়া ও মধু দুজনেই বিস্ময়ের চমকে উঠল প্রায়। মধু তড়িঘড়ি করে জাওয়াদের পাশে এসে দাঁড়ালো। এত তাড়াহুড়ো করে বিয়েটা দেওয়ার কি দরকার? আরেকটু সময় নিয়ে ধীরে
সুস্থে করলে হতো না? জাওয়াদ শান্ত চোখে মায়ার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে মধুর দিকে তাকালো। মেহেব নেক্সট উইকে নিউ ইয়র্কে ফিরে যাবে। একটা গুরুত্বপূর্ণ কেস উঠছে কোর্টে, ওকে সেটা লড়তে হবে। ওর ইচ্ছে বিয়ে করে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবে। মধু চুপ করে রইল, প্রত্যুত্তরে কি বলা উচিত বুঝতে পারলো না সে। মায়াও স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ওর চোখ মুখ দেখে বোঝার উপায় নেই মনের ভেতরে এই মুহূর্তে ঠিক কী চলছে। মেহেব আস্তে ধীরে মায়ার সামনে এসে দাঁড়িয়ে ওর এক হাত নিজের হাতের মাঝে নিল। মায়া শান্ত চোখে ওর দিকে তাকালে মেহেব ইতস্ততভাবে বলল, আমি জানি তোমাকে জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া হয়তো আমার উচিত হয়নি, বাট তুমি যদি এখন বিয়ে করতে না চাও ইটস ওকে। আমি নেক্সট ইয়ারে যখন আবার আসবো তখন না হয় আমরা সময় নিয়ে আস্তে ধীরে বিয়ে করব। আই ডো নট ওয়ান্ট টু রাশ ইউ, এটা তোমার লাইফ। চারপাশ নেমে এলো পিনপিনে নিস্তব্ধতা। মায়া এক পলক মধুর দিকে তাকিয়ে জাওয়াদের দিকে তাকালো। শেষমেশ আবারও ওর দৃষ্টি গিয়ে থামলো মেহেবের চোখে। কয়েক মুহূর্ত মেহেবের কৃষ্ণ গহ্বর আখির পানে তাকিয়ে থেকে মায়া হাত ছাড়িয়ে নিল। মেহেব অবাক হলেও কিছুই বলল না, চুপচাপ মায়ার গতিবিধি পর্যবেক্ষণ করে চলল। মায়া কম্পিত হস্তে পেপারটা হাতে তুলে নিয়ে এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলো। অতঃপর ভেতরকার সমস্ত দ্বিধাদ্বন্দ্বকে ঝেড়ে ফেলে কলমটা হাতে নিয়ে নিঃশব্দে সাইন করে দিল। মেহেব কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল। মধুর ঊর্ধ্বশ্বাস ফেলে জাওয়াদের দিকে তাকালে জাওয়াদ মাথা নেড়ে ওকে আশ্বস্ত করলো। কয়েক মুহূর্ত অতিক্রান্ত শেষেও মেহেবের নড়চড় না দেখে রুদ্ধশ্বাস ফেলল। পরক্ষণেই হাতের কলমটা মেহেবের দিকে বাড়িয়ে দিয়ে শুধালো, নিন সাইন করুন। মেহেব চোখ পিটপিট করে মায়ার দিকে তাকিয়ে থেকে রোবটের মতো হাত বাড়িয়ে কলমটা নিয়ে সাইন করে দিল। একটা সাদামাটা সাইন, অথচ তাতেই সম্পূর্ণ হয়ে গেল তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মেহেব এখনো একটা ঘোরের মধ্যে আছে, যেন বিশ্বাস করতে পারছে না মায়া সত্যিই এখন ওর স্ত্রী। মেহেবের এই অবস্থা দেখে মায়া ঠোঁট টিপে হাসলো। জাওয়াদ এগিয়ে এসে মেহেবকে জড়িয়ে ধরে হাসি মুখে বলল, কংগ্রাচুলেশনস, নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। মধুও তৎক্ষণাৎ মায়াকে আলতো করে জড়িয়ে ধরে বলল, ভালো থাকিস আর সুখে সংসার করিস। চাচ্চু কেক কাটবে না? মেহেরানের নিষ্পাপ কণ্ঠে ছুড়ে দেওয়া বাক্যে সবাই ওর ঘাড় ঘুরিয়ে দিকে তাকায়। বাচ্চাটা কিছু বুঝতে না পারলেও সবার একসঙ্গে তাকানো দেখে অপ্রস্তুত হয়ে পড়ল। মেহেব তৎক্ষণাৎ এগিয়ে এসে ওকে কোলে তুলে নিয়ে একটা চুমু খেয়ে বলল, এই তো চাচ্চু, এখনই কেক কাটবো। কিছুক্ষণ সেই আনন্দ ঘন মুহূর্তে কাটিয়ে জাওয়াদ মধু আর মেহেরানকে নিয়ে রিসোর্টের দিকে চলে গেল। ওরা চোখের আড়ালে চলে যেতেই চারপাশে নেমে এলো ফের নিস্তব্ধতা। মেহেবার এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ইতস্ততভাবে মায়াকে জড়িয়ে ধরল। অপ্রত্যাশিত আলিঙ্গনে মায়া খানিকটা চমকালেও কিছুই বলল না। মেহেবর কাঁধে মুখ ডুবিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে ফিসফিসিয়ে শুধালো, আই স্টিল ক্যান নট বিলিভ দিস। তুমি এখন সম্পূর্ণরূপে আমার প্রেসিয়াস ওয়াইফ। আমি ভাবতেও পারিনি এত সহজে এত দ্রুত তোমাকে পেয়ে যাব। মায়া প্রত্যুত্তর করলো না। ওর হাত দুটো ইতিমধ্যে মেহেবের সুঠাম পিঠে জায়গা করে নিয়েছে। ও মুচকি হেসে কেবল চোখ বন্ধ করে রাখলো। পরিশিষ্ট টানা 8 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে অবশেষে মেহেব মায়াকে নিয়ে পৌঁছালো গ্রে হাউসে। মায়া মুগ্ধ চোখে চারপাশটা দেখতে লাগলো। বাড়িটার বাহিরটা যেমন রাজকীয়, ভেতরটা তেমনি বিশাল আর দৃষ্টিনন্দন। প্রতিটা কোনায় কোনায় রয়েছে বিলাসিতা ও আভিজাত্যের ছোঁয়া। মায়া কয়েক মুহূর্তের জন্য চোখ সরাতেই পারল না। আজ থেকে এটা ওর নিজেরও বাড়ি ভাবতেই মায়ার শিরদাঁড়া বেয়ে এক ধরনের উষ্ণ স্রোত নেমে গেল। মেহেব চারপাশে তাকিয়ে আজমিরকে কোথাও দেখতে না পেয়ে একজন মেইডকে জিজ্ঞেস করলো, মম কোথায়? ম্যাডাম রুমে আছে স্যার। মেহেব মাথা নেড়ে মায়ের দিকে তাকালো। মেয়েটা অস্বস্তি আর নার্ভাসনেসে কেমন আড়ষ্ট হয়ে আছে। মেহেব ওকে আশ্বস্ত করে করে ওকে নিয়ে আজমিরের রুমের দিকে এগিয়ে গেল। দরজার সামনে এসে দাঁড়িয়ে একটা গভীর শ্বাস টেনে দরজায় নক করলো মেহেব। আজমিরের অনুমতি পেয়ে দরজা ঠেলে মায়াকে নিয়ে ভেতরে ঢুকলো। আজমির বেডের হেডবোর্ডে হেলান দিয়ে বসে কিছু অফিসিয়াল ফাইল চেক করছে। মেহেবকে দেখে স্বাভাবিক থাকলেও তার পাশে দাঁড়ানো মেয়েটার দিকে চোখ পড়তেই থমকালো সে। চোখ সরু করে কিছুক্ষণ মায়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে যদিও সে চেনে না, তবুও বুঝতে তার একটুও সময় লাগলো না এই মেয়েটাকে। আজমির ফাইলটা বন্ধ করে উঠে দাঁড়ালো। মেহেব এক নজর মায়ার দিকে তাকিয়ে ফের আজমিরের দিকে তাকালো। মম, শি ইজ মাই ওয়াইফ। ছেলের স্বাভাবিক কণ্ঠে ছুড়ে দেওয়া বাক্যে আজমিরের চোখে এক ঝলক বিস্ময় খেলে গেলেও খুব দ্রুতই তা মিলিয়ে গেল। শেষ পর্যন্ত বিয়ে করে ফেললে তাহলে? ঠিক আছে, বিয়ে যখন করেছো গুছিয়ে সংসার করো। মেহেব হতবাক হয়ে গেল। ও তো ভেবেছিল আজমির বিষয়টা নিয়ে সিন ক্রিয়েট করবে। বিস্ময় ভাব কাটিয়ে নিজেকে সামলে নিয়ে শোধালো, তুমি মেনে নিয়েছো? বিয়ে করে এসে এখন এই প্রশ্ন করছো? তুমি আর ছোট নেই মেহেব, আশা করি সবকিছু ঠিকভাবে সামলাতে পারবে। মেহেবের সবার অগোচরে একটা স্বস্তির শ্বাস ফেলে আজমিরকে থ্যাংক ইউ বলে মায়াকে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। আজমির শূন্য চোখে কয়েক মুহূর্ত ছেলের যাওয়ার পানি তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললো। রুম থেকে বেরিয়ে মেহেব নিজের রুমে না গিয়ে মায়াকে নিয়ে সোজা ছাদের দিকে চলে গেল। রাতের আকাশ জুড়ে অসংখ্য তারার মেলা বসেছে। ছাদের এক কোণে রাখা দোলনায় মায়াকে বসিয়ে দিয়ে নিজেও মায়ার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। মায়া কিছুটা অবাক হলেও চুপচাপ স্বামীর ঘন চুলের মাঝে আঙ্গুল চালাতে লাগলো। জানো, এখনো সবটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। এই যে আমি তোমার কোলে মাথা রেখে, এটাও আমার কাছে স্বপ্নের মতো।
মায়া মুচকি হাসলো। পরক্ষণেই মাথা ঝুঁকিয়ে মেহেবের কপালে একটা চুমু খেয়ে শুধালো, এখন কি মনে হচ্ছে? দ্য টাচ অফ ইউর লিপস ইজ লাইক হানি। আই ওয়ান্ট টু টেস্ট দিস হানি এগেইন অ্যান্ড এগেইন। লজ্জায় রক্তিম হয়ে উঠল মায়ার শুভ্ররাঙা মুখশ্রী ও চোখ সরিয়ে নিয়ে লাজুক হাসলো। প্রেয়সীর রক্তিম মুখশ্রীর দিকে তাকিয়ে মেহেব হাসলে পরক্ষণেই বিড়বিড় করে আওড়ালো। জাওয়াদ রকিং চেয়ারে হেলান দিয়ে বসে আছে, ওর বুকের উপর মাথা রেখে চুপচাপ শুয়ে আছে মধু। এক হাতে মধুর কোমর আঁকড়ে ধরে অন্য হাতে ওর ঘন মাঝে চুলে চালাচ্ছে সে। মেহেরান ডিনারের পরপরই ঘুমিয়ে পড়েছে। দুইজনই নীরব, কেবল নিঃশ্বাসের উষ্ণতা আর হৃদস্পন্দনের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। কয়েক মুহূর্ত পর ওদের নীরবতা ছিন্ন হলো জাওয়াদের কণ্ঠস্বরে। মধু, আমার অপূর্ণ জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তিটা কি জানো? মধু প্রত্যুত্তর করলো না, কেবল অধীর আগ্রহে জাওয়াদের কথাগুলো শুনে যেতে লাগলো। জাওয়াদও নিজের কথা চালিয়ে গেল। তুমি আমার অপূর্ণ জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তি, যেটা আমি কখনো আশাও করিনি, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে দিয়ে দিয়েছে আমার জীবনে আসার জন্য, আমাকে সম্পূর্ণ করার জন্য, আমাকে এত এত ভালোবাসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি সারা জীবন তোমার কাছে ঋণী, যদিও এই ঋণ আমি কখনো শোধ করতে চাই না। সারা জীবন আমি এই ঋণ নিয়েই বেঁচে থাকতে চাই। মধু মুচকি হেসে আদুরে ভঙ্গিতে জাওয়াদের বুকে মুখ ঘষে বলল, আপনাকে ঋণ শোধ করতে দিলে তো করবেন, এত সহজে আমাদের কাছ থেকে মুক্তি পেয়ে যাবেন? আমি আর আমার বাচ্চারা আপনাকে আজীবন জ্বালিয়ে মারবো। এত সহজে আপনি ঋণ শোধ করে দিলে কাকে জ্বালাবো আমরা? জাওয়াদ আলতো করে মধুর কপালে একটা চুমু খেয়ে শুধালো, এই জ্বালা আমি সহ্য করতে রাজি। আমিও চাই সারা জীবন তোমরা এভাবেই আমাকে জ্বালিয়ে মারো, প্রতি মিনিটে মিনিটে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে। তাহলে আপনাকে এখনই একটু জ্বালানো যাক, কি বলুন? অ্যাজ ইউর উইশ। বাক্যটা সম্পূর্ণ করতে দেরি জাওয়াদের ঠোঁটের উপর মধুর আক্রমণ করতে দেরি হলো না। জাওয়াদ মুচকি হেসে প্রেয়সীর আদরে সাড়া দিল। সময় গড়িয়ে যেতে থাকলো, অদূরে দু এক পাখি ডাকলো। শুভ্রতায় ঘেরা রাতটা দুজনের মনে চিরন্তন দাগ কেটে গেল।